মাত্র 5 সেকেন্ডে উত্তর দিন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? এ সরকারের, বি হাইকোর্ট বিভাগের, সি দায়রা জজের, ডি জেলা ম্যাজিস্ট্রেটের। আপনার উত্তর যদি সি হয় তাহলে বুঝতে পারছেন আজকের এমসিকিউ ব্যাটেলের জন্য আপনি অলরেডি প্রস্তুত। কারণ ফৌজদারি কার্যবিধির 3য় অধ্যায়ের এই প্রশ্নগুলো এতটাই ট্রিকি যে ছোট্ট একটি কনফিউশন এই প্রশ্নের উত্তরগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আজ দেখা যাবে আপনি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এ মাস্টার করেছেন, নাকি এখনো ট্র্যাপ কোয়েশ্চেনের শিকার হচ্ছেন। সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে সেকশন 28 থেকে সেকশন 41 এর উপর তৈরি কিছু এক্সট্রিমলি ট্রিকি, কনফিউজিং এবং এক্সাম কিলার এমসিকিউ। তাই প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন আর কমেন্ট করে জানান কতটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন। কোন সেকশন অনুযায়ী হাইকোর্ট বিভাগের শাস্তি প্রদানের ক্ষমতা নির্ধারিত হয়? এ সেকশন 28, বি সেকশন 29, সি সেকশন 31, ডি সেকশন 32। এই প্রশ্নের সঠিক উত্তর সি সেকশন 31। দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে সেটি কার্যকর হওয়ার আগে কি প্রয়োজন? এ সরকারের অনুমোদন, বি হাইকোর্ট বিভাগের কনফার্মেশন, সি রাষ্ট্রপতির অনুমোদন, ডি কারা অধিদপ্তরের অনুমোদন। সেকশন 31-এর সাবসেকশন 2 অনুযায়ী দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড প্রদান করলে হাইকোর্ট বিভাগের কনফার্মেশনের প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির সেকশন 374-এ এই বিষয়কে পুনরায় কনফার্ম করা হয়েছে। আইনের ভাষায় এটাকে ডেথ রেফারেন্স বলে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি হাইকোর্ট বিভাগের কনফার্মেশন। কোন আদালত মৃত্যুদণ্ড দিতে পারে কিন্তু নিজে তা কার্যকর করতে পারে না? এ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বি যুগ্ম দায়রা জজ, সি দায়রা জজ, ডি জেলা ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ সম্পর্কে কোনটি সঠিক নয়? এ যাবজ্জীবন দিতে পারে না, বি মৃত্যুদণ্ড দিতে পারে না, সি 10 বছরের বেশি সাজা দিতে পারে না, ডি উপরের সবগুলো। এই ধরনের নেগেটিভ প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনটি ভুল উত্তর। আমরা জানি যে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো সাজা প্রদান করতে পারেন। তাই এই প্রশ্নের ক্ষেত্রে সবগুলোই ভুল। সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলো। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারেন? এ 7 বছর, বি 10 বছর, সি 14 বছর, ডি যাবজ্জীবন। ফৌজদারি কার্যবিধির সেকশন 31 হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের শাস্তি প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সেকশন অনুযায়ী যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি 10 বছর। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের সাজা দিতে পারেন? এ 5 বছর, বি 7 বছর, সি 10 বছর, ডি 14 বছর। ফৌজদারি কার্যবিধির সেকশন 32 অনুযায়ী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ 5 বছর। প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মধ্যে কোনটি ভুল? এ সর্বোচ্চ 5 বছর সাজা দিতে পারে, বি জরিমানা 5 লক্ষ টাকা পর্যন্ত, সি যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, ডি এ প্লাস বি সঠিক। ফৌজদারি কার্যবিধির সেকশন 32-তে ম্যাজিস্ট্রেটগণের সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেকশন 32 অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, এটা ভুল। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন? এ 6 মাস, বি 1 বছর, সি 2 বছর, ডি 3 বছর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি 3 বছর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে কোনটি ভুল? এ 3 বছর পর্যন্ত সাজা, বি 5 বছর পর্যন্ত সাজা, সি 3 লক্ষ টাকা জরিমানা, ডি সবগুলো। ফৌজদারি কার্যবিধির সেকশন 32 এর সাবসেকশন 1C অনুযায়ী তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর ডি সবগুলো ভুল। কোন আদালত কোর্ট অফ সেশনস এর অংশ? এ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বি
দায়রা জজ আদালত, সি যুগ্ম দায়রা জজ, ডি বি+সি উভয়ই। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যখন ইংরেজিতে কোর্ট অফ সেশনস শব্দ উল্লেখ করা হবে তখন এখানে 3টি আদালতের কথা বলা হবে, এবং যখন সেশনস জাজ বলা হবে তখন শুধুমাত্র দায়রা জজকে বোঝাবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি বি+সি উভয়ই। কোনটি ভুল বক্তব্য? এ দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারে, বি অতিরিক্ত দায়রা জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, সি যুগ্ম দায়রা জজ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, ডি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর সাজা দিতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর সাজা দিতে পারে। এটা ভুল। সেকশন 29 অনুযায়ী কি নির্ধারণ করা হয়? এ কিশোর অপরাধের বিচার, বি কোন আদালত কোন মামলার বিচার করবে, সি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, ডি হাইকোর্ট বিভাগের এখতিয়ার। সেকশন 29 প্রত্যেক আদালত কর্তৃক বিচারযোগ্য অপরাধসমূহের বিবরণ নিয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলামে বিচারিক আদালতের নাম উল্লেখ করা হয়েছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি কোন আদালত কোন মামলার বিচার করবে। নিম্নের কোন অপরাধটি সেকশন 29C এর সাবসেকশন এ এর অধীনে বিচারযোগ্য নয়? এ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, বি 7 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ, সি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, ডি A+C উভয়ই। সেকশন 29C এর সাবসেকশন এ অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফকে প্রদান করতে পারে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে কত বছর পর্যন্ত সাজা দেওয়ার ক্ষমতা থাকে? এ 5 বছর, বি 7 বছর, সি 10 বছর, ডি 14 বছর। এটি একটি ট্রিকি কোয়েশ্চন। সাধারণত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত সাজা দিতে পারেন, কিন্তু সেকশন 29C এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত হয়ে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ সেকশন 33A অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি 7 বছর। ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা কোথায় বর্ণিত আছে? এ প্রথম তফসিল, বি 2য় তফসিলের 8ম কলামে, সি 3য় তফসিল, ডি 4র্থ তফসিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি 3য় তফসিল। সেকশন 35 অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধারাবাহিক দণ্ডাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারেন? এ 10 বছর, বি 5 বছর, সি 14 বছর, ডি যাবজ্জীবন। সেকশন 35 এর সাবসেকশন 2A অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট যখন সেকশন 29C অনুযায়ী বিশেষ ক্ষমতা বলে কোনো মামলার বিচার করেন, তখন একাধিক অপরাধে আসামি দোষী সাব্যস্ত হলে তিনি তার বিশেষ ক্ষমতা 7 বছরের দ্বিগুণ 14 বছর সাজা দিতে পারেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি 14 বছর। একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর সাজা দিতে সক্ষম। তিনি এক বিচারে 4টি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ধারাবাহিক দণ্ডাদেশ দিলেন। সর্বোচ্চ সাজা কত হতে পারে? এটাও একটি ট্রিকি কোয়েশ্চন। সেকশন 35 এর সাবসেকশন 2B অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট তার সাধারণ ক্ষমতা বলে যখন কোনো মামলার বিচার করেন, তখন একাধিক অপরাধে আসামি দোষী সাব্যস্ত হলে তিনি তার সাধারণ ক্ষমতার দ্বিগুণ সাজা দিতে পারেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি 10 বছর। আপিলের ক্ষেত্রে ধারাবাহিক দণ্ডাদেশকে কি হিসাবে গণ্য করা হবে? এ পৃথক সাজা, বি একসাথে চলমান সাজা, সি একটি মাত্র সাজা, ডি একটির পর অন্যটি চলবে। সেকশন 35 এর সাবসেকশন 3 অনুযায়ী একাধিক অপরাধের বিচারের ক্ষেত্রে সম্মিলিত সাজাকে আপিলের উদ্দেশ্যে একটি মাত্র সাজা হিসাবে গণ্য করা হবে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি একটি মাত্র সাজা। জেলা ম্যাজিস্ট্রেট কার নিয়ন্ত্রণাধীন থেকে ক্ষমতা প্রয়োগ করবেন? এ হাইকোর্ট বিভাগের, বি দায়রা জজের, সি সরকারের, ডি আইন মন্ত্রণালয়ের। সেকশন 38 অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট সরকারের অধীনে থেকে তার ক্ষমতা প্রয়োগ করবেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি সরকারের। নিচের কোন বক্তব্যটি ভুল? এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ক্ষমতা পেতে পারেন, বি নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ক্ষমতা পেতে পারেন, সি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পরামর্শ প্রয়োজন, ডি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পরামর্শ বাধ্যতামূলক।
সেকশন 37 অনুযায়ী শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পরামর্শ প্রয়োজন। তাই এই প্রশ্নে ভুল উত্তর হলো ডি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পরামর্শ বাধ্যতামূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কোন প্রশ্নটি সবচেয়ে বেশি কনফিউজিং মনে হয়েছে আপনার কাছে। আর এমন আরো কনফিউজিং লিগ্যাল এমসিকিউ, ভাইবা প্রিপারেশন ও প্র্যাকটিক্যাল ল ডিসকাশন পেতে প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।